নমস্কার বন্ধুরা, স্বপ্নজালে গপ্পের আমার লেখা আজকের গল্প প্রতিশোধ অন্তিম পর্ব। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোরের আলো ফুটতেই বাইরে বেরিয়ে এলো। সকালবেলা চারপাশটা ঘুরে দেখলো, কি সুন্দর মনোরম পরিবেশ। যদিও সব কিছু বদলে গেছে, তবুও সকালবেলা সব জায়গায় ভালো লাগে। যেখানে টিনের ঘর দুটো আছে সেখানে আগে ডোবা ছিল। ডোবার পাশে ছিল একটা খেজুর গাছ। যদিও সেটা মামাদের নয়, তবুও শীতকালে আসলে এই গাছের রস পাড়ার প্রায় সকলেই চুরি করত। এত মিষ্টি রস সে আর আগে কখনো খায়নি। এখন সেই খেজুর গাছটা অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে। মাধবী কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে ঘরে এসে দেখে তার দাদা ততক্ষণে ছোট্ট একটা গ্যাসে চায়ের জল চাপিয়েছে। মাধবী দাদাকে সরিয়ে দিয়ে চা তৈরি করলো। সারাদিনের খাবার আসে হোম সার্ভিস থেকে। শুধু সকাল বিকেলের এই চাটুকুনি ধীমানবাবুকে নিজেই বানিয়ে নিতে হয়। দুদিনের জন্য মাধবী এর থেকেও তাকে ছুটি দিয়েছে। সন্ধেবেলা দুই ভাই বোন বেরিয়েছিল। এই সন্ধ্যা ভ্রমণে দুজনের মধ্যে কত যে অজানা কথা জানা হলো তার ইয়ত্তা নেই। এই সবের মধ্যে ফোটার জন্য কিছু মিষ্টি কিনে তারা ঘরে ফিরল। রাতে আলোটা জ্বালিয়েই রেখে শুয়েছিল মাধবী। যতবার ভুলতে চাইল ততবার মনে পড়ল দাদার কতগুলো কথা। দাদা বলছিলেন এই বাচ্চু নাকি তাকে পছন্দ করত। মাধবীও বুঝতে পারত মেয়েদের সিক্স সেন্স একটু বেশি থাকে, তবে কখনো কাউকে বলেনি। অবশ্য পরে শুনেছিল তাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড নাকি ভালো না। মাধবীর মা নাকি জানতে পেরেছিল, তাই মাধবীকে নিয়ে মামার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিলেন। আজ আর একবার মার জন্য গর্ব হলো। মেয়ের ভালোর জন্য নিজের মার কাছে আসা বন্ধ করে দিয়েছিল। এত বড় ত্যাগ হয়তো মাধবী কখনো করতে পারত না। অজস্র ভাবনার মাঝে রাতটা তার না ঘুমিয়েই কেটে গেল। ভোরের দিকে একটু চোখ লেগে গেছিল। আজ বেলা 9টায় ভাতৃদ্বিতীয়ার তিথি পড়েছে, তাই তাড়াতাড়ি কিছু নেই। মাধবী স্নান সেরে দাদাকে ফোঁটা দিতে বসলো। চুয়া চন্দন শিশির সহযোগে ফোঁটা দিল। মিষ্টির প্লেটটা হাতে তুলে দিয়ে প্রণাম করলো। আর একটা মিষ্টির প্লেট ভাইয়ের ফটোর সামনে দিল। তারপর দাদার উদ্দেশ্যে বলল, তোমার জন্য কিছুই আনতে পারিনি দাদা। ধীমানবাবু বোনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তুই যে আমার ডাকে এসেছিস এটাই অনেক। তারপর পকেট থেকে একটা খাম বার করে মাধবীর দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা রাখ, আমার তরফ থেকে ভাইফোঁটার গিফট। মাধবী কৌতূহলের সাথে দাদাকে জিজ্ঞাসা করে, কি আছে এতে? দাদা মুচকি হেসে বলে, খুলেই দেখ না। খাম খুলতেই যে জিনিসটা মাধবীর হাতে বেরিয়ে এলো তা দেখে মাধবী আঁতকে উঠল। খামটা দাদার দিকে এগিয়ে দিয়ে প্রায় চিৎকার করে বলল, এটা আমি কিছুতেই নিতে পারবো না। এগিয়ে রাখা হাতটাকে সরিয়ে দিয়ে ধীমানবাবু বলল, রাখ, দেখবি জীবনটা পাল্টে গেছে। মাধবী অবাক হয়ে বলল, তাই বলে এত টাকা? দাদা একটা কালাকাদ মুখে পুড়ে বললেন, এই বাড়িতে তোর মারও ভাগ আছে। আমাদের মা বাবারা বেঁচে নেই বলে তোর মায়ের ভাগের টাকা তোকেই দিলাম। মাধবী আবার বলল, তাই বলে 10 লাখ? দাদা জলের গ্লাসে চুমুক দিয়ে বলল, এই জমি বাড়ি বিক্রি করে অনেক টাকা পেয়েছি। অত টাকা নিয়ে কি করব? বিয়ে করিনি যে উত্তরসূরিকে দেব। যে বৃদ্ধাশ্রমে যাচ্ছি সেখানে এককালীন 3 লাখ টাকা দিলে যতদিন বাঁচবো আর কিছু দিতে হবে না। সেখানকার টাকা দিয়েও আমার কাছে যা থাকবে মরার আগে পর্যন্ত পোড়াবে না। মাধবী দ্বিধাগ্রস্ত হয়েই সেদিন খামটাকে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। সেদিন রাতে শুয়ে শুয়ে অনেক কথাই ভাবলো মাধবী। আজও লাইটটা জ্বালিয়ে রেখে শুয়েছে। লাইট জ্বালালে ঘুম আসে না তার, কিন্তু গতকাল রাতে একেবারেই ঘুমায়নি। তাই লাইট জ্বালা সত্ত্বেও
কখন যে ঘুমিয়ে পড়েছিল তা বুঝতে পারেনি। একটা চাপা অস্বস্তিতে ঘুম ভাঙলো মাধবীর। তার শরীরের খুব কাছে হিম শীতল নিঃশ্বাস পড়ার ক্ষীণ শব্দে এক ঝটকায় মাধবীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলো লাইটটা অফ হয়ে গেছে। বালিশের পাশে থাকা সুইচে হাত দিতে যাবে, কিন্তু পারল না। হাতটা কে যেন চেপে ধরেছে। মাধবীর জিভটা কেমন যেন আড়ষ্ট হয়ে গেল। খুব কষ্টে মুখ দিয়ে গোঙানির মতন ক্ষীণ আওয়াজ বেরালো। পরক্ষণে খুব কাছ থেকে ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ ভেসে এলো। কে যেন বলছে, আলো জ্বালাস না, জ্বলবে না, কিছু কথা বলতে চাই। খুব চেষ্টা করে মাধবী শুধু উচ্চারণ করে, কে? পরক্ষণেই শোনা যায় সেই ফ্যাস ফ্যাসে গলা, আমি ছোট্টু। চেনা নাম শুনে মাধবীর গলা দিয়ে আর একটু শব্দ বের হলো। সে বলল, কি কি বলতে চাস? আবার ফ্যাস ফ্যাসে গলা শোনা গেল, আমি প্রতিশোধ নিয়েছি। তোমার মনে আছে আমি যেদিন ডুবে যাই, ঠিক সেদিন এই জায়গাটা যেখানে তুমি এখন শুয়ে আছো, একজন আমার মাথাটা জোর করে পাকে পুঁতে দিয়েছিল। আমার মৃত্যুর কারণ জানতে চাইছিল না? শোনো, তোমার আর আমার মধ্যে যখন সাঁতার কম্পিটিশন হচ্ছিল, তখন আমি তোমার আগে যাচ্ছিলাম। কয়েক সেকেন্ড পরেই আমি পিছিয়ে পড়ি। ডুব সাঁতার দিয়ে আমার পা ধরে টেনে নিচে নামিয়ে আমার মাথাটা পাকে পুঁতে দিয়েছিল। যখন পা ধরে টানছিল, তখন তোমাকে আমি অনেকবার ডেকেছিলাম। তুমি আমার ডাক শুনতে পাওনি কেন? আমি বাঁচতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি, পারিনি। মাধবী খুব কষ্টে আবার বলল, কে মেরেছে আর কেনই বা মারল? বাচ্চু, তুমি আমার কাছে হেরে যাও, ও কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই তোমাকে জেতাতে ও আমাকে মেরে ফেললো। আর একটা কারণ ছিল, বাচ্চু আমার হাত দিয়ে তোমাকে একটা চিঠি পাঠিয়েছিল। আমি ওটা তোমাকে না দিয়ে পিসিকে দিয়েছিলাম। যখন আমাকে মারছিল, তখন বারবার বলছিল, চিঠিটা তোমাকে না দিয়ে আমি বড় ভুল করেছি, এটা তারই শাস্তি। ছোট্ট একটু চুপ করে থেকে আবার বলল, আমিও ছাড়িনি। অনেক বছর অপেক্ষার পরে এই জলে ওকে ডুবিয়ে মেরেছি, ঠিক একই ভাবে প্রতিশোধ নিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছোট্ট তখন হাঁপাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, এই যে তুমি আমার ফটোর সামনে মালা মিষ্টি দাও, এগুলো দিও না, আমার বড্ড কষ্ট হয়। এবার আমি মুক্তি চাই, আমাকে আর ডেকো না। তারপর টেনে টেনে বলল, আমি মুক্তি চাই। অজান্তেই চোখের কোণ দুটো ভিজে এলো মাধবীর। ততক্ষণে অন্ধকারে তার চোখ দুটো সয়ে গিয়েছে। জানলা দিয়ে রাস্তার লাইট পোস্টের ক্ষীণ আলো এসে টিনের দেওয়ালের এক জায়গায় পড়েছে। কথা বলতে বলতে ছোট্ট ছায়ামূর্তিটা সেখানে যেতেই মাধবী যা দেখল তাতে তার সারা শরীর কয়েকবার কেঁপে উঠল। ছোট্ট শরীরের ওপরের মাথাটা এখনো কাদায় লেপ্টে রয়েছে। তার মধ্যে থেকে মণিবিহীন সাদা দুটো চোখ ঠিকরে বেরিয়ে এসেছে।
আর তার সাথে সাথে সারা ঘরে পচা পাকের গন্ধে ভরে গেছে। মাধবীর গলা দিয়ে বীভৎস গোঙানি বেরিয়ে এলো, আর গা গুলিয়ে মুখ দিয়ে খানিকটা তরল পদার্থ বেরিয়ে এলো। আর সেই সঙ্গে দরজায় ক্রমাগত ধাক্কার সাথে দাদার ডাক শুনতে পেল, মাধু, এই মাধু, দরজা খোল। কিন্তু মাধবীর তখন দরজা খোলার মতন অবস্থা নেই। টিনের অপলকা দরজা কয়েকবার ধাক্কাতেই খুলে গেল। দরজার পাশে বাঁশের গায়ে আটকানো সুইচটা টিপতেই টিউবলাইট জ্বলে উঠল। মাধবীকে দেখে দাদা চমকে উঠলেন। সারা গা ঘেমে ভিজে চপচপ করছে, চোখের দৃষ্টি শূন্যে মেলা, চৌকির ওপর চিত হয়ে শুয়ে আছে, নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। ধীমানবাবু খুব ব্যস্ত হয়ে বোতল থেকে বেশ খানিকটা জল হাতের তালুতে নিয়ে মাধবীর মুখে খুব জোরে ঝাপটা মারতেই মাধবী কেঁপে উঠল। সাথে সাথে তিনি মাধবীর কাঁধ দুটো ধরে জোরে ঝাঁকিয়ে তার নাম ধরে ডাকতে শুরু করলেন। কিন্তু কয়েক সেকেন্ড পরে মাধবী চোখ দুটো বন্ধ করে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ হলো মাধবীর জ্ঞান ফিরেছে। এরই মধ্যে ধীমানবাবু পাড়ার এক কম্পাউন্ডারকে ডেকে এনেছিলেন। রাত বিরেতে আপদে বিপদে ডাকলে তাকে পাওয়া যায় এই রক্ষে। তিনি এসে মাধবীর পালস পরীক্ষা করে দেখেছেন প্রেশার প্রচণ্ড হাই। তিনি ইঞ্জেকশন দিয়ে গেছেন। এখন খানিকটা সুস্থ লাগছে মাধবীর। ধীমানবাবু খুব চিন্তিত হয়ে বললেন, আজ প্রেশারের ওষুধ খাসনি? মাধবী মাথা কাত করে জানালো, সে খেয়েছে। দাদা একটু ভেবে বললেন, কালকের দিনটা থেকে যা, সকালে উঠে গাড়িটা ক্যান্সেল করে দেবো। মাধবী আঁতকে উঠল। মনে মনে ভাবলো আর একটা রাতও থাকবে না, কিন্তু মনের কথা গোপন রেখে খুব স্বাভাবিকভাবে বলল, না না, ক্যান্সেল করতে হবে না, আমি যেতে পারবো। আর তোমার সাথে এক গাড়িতেই তো যাব, অসুবিধা হবে না। দাদা ভুরু কুচকে বোনের দিকে তাকিয়ে বলল, ঠিক বলছিস, যেতে পারবি? হ্যাঁ গো, পারবো। তারপর দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে বলল, ভোর হতে এখনো অনেক দেরি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। দাদা প্রায় জোর করে মাধবীকে নিজের ঘরের বিছানায় শুতে দিয়ে বারান্দায় পড়ে থাকা দুটো কাঠকে জোড়া লাগিয়ে তাতে তোষক পেতে বিছানা করে নিলেন। ঘরের এক পাশে দাদার উপস্থিতিতে মাধবী বাকি রাতটা নিশ্চিন্তে ঘুমিয়ে কাটিয়ে দিল। পরের দিন বেলা 11টা নাগাদ গাড়িতে উঠে পড়লেন তারা। লাগেজ বলতে কিছুই নেই, শুধু একটা ট্রলি আর একটা হ্যান্ডব্যাগ। দুটোতেই ধীমানবাবুর জামা কাপড় আর কিছু দরকারি কাগজপত্র আছে। প্রায় ঘন্টা দুয়েক গাড়ি চলার পরে শিয়ালদার কাছাকাছি যখন এসে গেছে, তখন মাধবী আর থাকতে পারল না। অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছিল, কিভাবে বলবে তা ভাবতে ভাবতে অনেক সময় চলে গেছে। এখন যদি না জিজ্ঞাসা করে তবে আর তার কোনো দিন জানা হবে না। তাই মনের মধ্যে শত দ্বন্দ্বকে দমন করে দাদাকে জিজ্ঞাসা করে বসল, দাদা, বাচ্চুদা কেমন আছে? ধীমানবাবু জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন। হঠাৎ বাচ্চুর নামটা শুনে চকিতে বোনের দিকে ফিরে তাকালেন। মাধবী বুঝতে পারল তার প্রশ্নটা খুবই অস্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এই একটা প্রশ্ন কোনোভাবেই তাকে শান্তি দিচ্ছিল না। দাদা তার দিকে তাকিয়ে আছে দেখে সে পরিস্থিতি সামাল দিতে বলল, না, ওই মানে আর কি, বাচ্চুদা তোমাদের বাড়িতে খুব আসতো তো, আর ছোটবেলায় একসাথে খেলতাম, তাই জিজ্ঞাসা করলাম। ধীমানবাবু একটু হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও তাই বল। আমি ভাবলাম তুই এখনো বুঝি তাকে ভালোবাসিস। মাধবী এর উত্তরে কি বলবে ভেবে পেল না।
কিছুক্ষণ চুপ করে থেকে ধীমানবাবু বললেন, এই জানুয়ারি মাসে বাচ্চু আমাদের ডোবাতে ডুবে মারা গেছে। আর অদ্ভুতভাবে জানিস, ছোট্টু যেখানে ডুবেছিল ওই একই জায়গায়। তোর মনে আছে একটা খেজুর গাছ ছিল ওই যে ডোবার পাশে, ওরই রস পাড়তে গিয়ে ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। 2 দিন পরে ভেসে উঠেছিল। দাদার কথাগুলো শুনে মাধবীর গায়ে কাঁটা দিল। কাল রাতের ঘটে যাওয়া ঘটনা যে মিথ্যে নয় তা বুঝতে পারল। ছোট্টু দেখা দিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে গেছে তাকে। এরপর দুজনেই চুপ হয়ে যায়। মাধবী আবার কথা শুরু করলো, দাদা, তুমি যেখানে যাচ্ছ সেখানে আমার থাকার একটা ব্যবস্থা করে দেবে? ধীমানবাবু অবাক হয়ে বললেন, কেন রে? ছেলে বৌমা নিয়ে সুন্দর সংসার করছিস, ভালো লাগছে না? মাধবী হেসে বলে, যদি ভালো না লাগে তোমাকে জানালে ব্যবস্থা করে দেবে। ধীমানবাবু মাধবীর হাতে আলতো চাপ দিয়ে বলেন, চেকটা ব্যাংকে জমা দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। মাধবী আর কথা বাড়ালো না, উদাস দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে থাকলো। এরই মধ্যে গাড়ি শিয়ালদা পৌঁছালো। মাধবী এখান থেকে অটো করে চলে যাবে বাড়ি, আর ধীমানবাবু যাবে হাওড়ার উদ্দেশ্যে। সেখান থেকে এনজিপি, তারপর অবসর বৃদ্ধাশ্রম। দাদাকে বিদায় দিয়ে মাধবী অটো না নিয়ে একটা ট্যাক্সি নিল। ড্রাইভারকে বাবুঘাট যাবে জানিয়ে পেছনের সিটে গা এলিয়ে দিল। গঙ্গার ঘাটে পৌঁছে ব্যাগ থেকে সযত্নে নিয়ে আসা ছোট্টুর ফটোর সামনে দেওয়া মালাটা বার করে তিনি জলে ভাসিয়ে দিয়ে 2 হাত জড়ো করে মনে মনে বলল, ভাইরে, আমিই তোর মৃত্যুর কারণ, তুই আমাকে ক্ষমা করে দিস। যেখানে থাকিস ভালো থাকিস। তারপর গঙ্গার জল মাথায় ছিটিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে ট্যাক্সিতে উঠলেন। ট্যাক্সিটা তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন। আজ আর হিসাব করতে ভালো লাগছিল না। কিছুক্ষণ পরে ট্যাক্সি পাড়ার গলির মোড়ে এসে দাঁড়ালো। মাধবী ভাড়া মিটিয়ে গলিতে ঢুকতে গিয়েও গলির মুখে আইসক্রিমের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লেন। দোকানে ঢুকে 2টো কর্নেটো আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিল। মনে পড়ল ছোটবেলায় টুটুনকে রোজ এই দোকান থেকে আইসক্রিম কিনে দিতে হতো। একদিন মাধবী বলেছিল, তুই যে রোজ আমার থেকে আইসক্রিম খাস, আমাকে কবে খাওয়াবি? টুটুন বলেছিল, বড় হয়ে খাওয়াবো। তার ছোট্ট টুটুন হয়তো এখনো বড় হয়নি। মাধবী আইসক্রিমের দাম মিটিয়ে বাড়ির পথ ধরলেন। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।